আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 100% কমন সাম্প্রতিক ক্লাস 2-এ তোমাদেরকে স্বাগতম। এর আগে কিন্তু আমরা মূলত সাম্প্রতিক ক্লাস 1 দিয়েছিলাম, যেখানে আমরা দেখার চেষ্টা করেছিলাম 30টি প্রশ্ন। আজকের ক্লাসে আমরা আরও 30টি প্রশ্ন দেখব, যেখান থেকে মূলত বলা যায় যে একদম 100% কমন আসবে। এরকম আমরা 5-6টা ক্লাস দিব তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে। চলো আমরা শুরু করি। দেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব বা পুরস্কার কোনটি? দেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব বা পুরস্কার হচ্ছে মূলত স্বাধীনতা পদক। এবং এই যে স্বাধীনতা পদক, এই স্বাধীনতা পদক কিন্তু দেওয়া শুরু হয় 1977 সালে। 1977 সাল থেকে এই স্বাধীনতা পদকের মূলত দেওয়া শুরু হয়, এবং 21শে পদক দেওয়া হয় তার ঠিক 1 বছর আগে থেকে 1976 সাল থেকে। এবং এই দুটিই কিন্তু চালু করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন কে? আমরা দেখতে পাই 2026 সালে কিন্তু যে টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, সেখানে কিন্তু নিউজিল্যান্ডের প্লেয়ার ফিন অ্যালেন তিনি শুধুমাত্র 33 বলে কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন, এবং এটি হচ্ছে টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে কম বলে সেঞ্চুরির রেকর্ড। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। পরবর্তী প্রশ্নে, ত্রয়োদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন কে? এই যে চিফ হুইপ, এই চিফ হুইপ মানে হচ্ছে সচেতক। চিফ হুইপ মানে কি? সচেতক, ঠিক আছে। এই যে জাতীয় সংসদ, এই জাতীয় সংসদে মূলত বিরোধী দল এবং যে ক্ষমতাসীন দল থাকে তাদের উভয়েরই কিন্তু চিফ হুইপ থাকে। চিফ হুইপের কাজ কি? চিফ হুইপ মূলত এই যে জাতীয় সংসদে যে ক্ষমতাসীন দল থাকে, সেখানে তার দলের যে মেম্বার আছে, মেম্বার অফ দ্য পার্লামেন্ট আছে, তারা যথাযথভাবে তার দলের পক্ষে কাজ করছে কিনা এই জিনিসটা মূলত নিশ্চিত করে। অর্থাৎ তারা যখন বক্তব্য দিচ্ছে, তারা যখন ভোট দিচ্ছে, দলের পক্ষে কাজ করতেছে কিনা এই জিনিসটা মূলত চিফ হুইপরা নিশ্চিত করে, ঠিক আছে। এবং জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম। মোহাম্মদ নুরুল ইসলাম মূলত জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নিযুক্ত হয়েছেন। অপরদিকে আমরা বিরোধী দলেও কিন্তু চিফ হুইপ দেখতে পাই। এই বিরোধী দলীয় চিফ হুইপ হচ্ছেন মূলত এনসিপির যে নাহিদি ইসলাম হচ্ছে মূলত বিরোধী দলীয় চিফ হুইপ। পরবর্তী প্রশ্নে, হাইফা কোন দেশের সমুদ্র বন্দর? এই যে হাইফা হচ্ছে মূলত ইসরায়েলের সমুদ্র বন্দর, ঠিক আছে। ইসরায়েলের সমুদ্র বন্দরের নাম হচ্ছে হাইফা। অপরদিকে আমরা লেবাননের সমুদ্র বন্দর হিসেবে দেখতে পাই বৈরুত হচ্ছে লেবাননের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। অপরদিকে জর্ডানের একটি বিখ্যাত সমুদ্র বন্দর হচ্ছে আকাবা হচ্ছে জর্ডানের সমুদ্র বন্দর, এবং এইটি কিন্তু অনেকবার ভর্তি পরীক্ষায় এসেছে। পরবর্তী প্রশ্নে, ফ্যামিলি কার্ড সংক্রান্ত অভিযোগ জানানোর জন্য কোন হেল্পলাইনে কল করা যাবে? এই যে 105 মূলত এনআইডি এর জন্য 105, 16123 মূলত কৃষি বিষয়ক সেবার জন্য, কৃষি রিলেটেড সেবার জন্য, এবং 333 হচ্ছে বহুবিধ সেবা বলতে কি বোঝানো হয়েছে? বহুবিধ সেবা বলতে মূলত অ্যাম্বুলেন্স কল হতে পারে, বা তোমার এলাকায় কোনো মাদক বিক্রি করে এমন মানুষ আছে, তুমি তাদেরকে ধরিয়ে দিতে চাও, এই জন্য 333-এ কল করতে হবে। অপরদিকে ফ্যামিলি কার্ডের জন্য যেই হেল্পলাইনটি চালু করা হয়েছে সেটি হচ্ছে মূলত 1098। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। থার্ড কোন দেশের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা? এই যে থার্ডের পূর্ণরূপ হচ্ছে টার্মিনাল হাই অ্যালটিটিউড এরিয়া ডিফেন্স। এবং এই যে থার্ড হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। এই যে থার্ড হচ্ছে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা, এবং এই থার্ড নিয়ে খুব বেশি আলাপ আলোচনা হচ্ছে ইরান বনাম ইসরায়েল আমেরিকা যুদ্ধের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় মূলত 12ই মার্চ প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। বিশ্বের সবচেয়ে বেশি ডিস্যালিনেশন প্লান্ট কোন দেশে অবস্থিত? এই যে ডিস্যালিনেশন প্লান্ট, এটার মানে হচ্ছে পানি শোধনাগার। যেই স্থানে মূলত যে সমুদ্রের পানি থাকে, এই সমুদ্রের পানিগুলোকে যেই স্থানে মূলত পানের জন্য উপযোগী করা হয় সেটাকে বলা হয় ডিস্যালিনেশন প্লান্ট। এবং এই সবচেয়ে পৃথিবীর বড় ডিস্যালিনেশন প্লান্ট অবস্থিত সৌদি আরবে। বাংলাদেশে প্রথমবার ট্রেনে পরীক্ষামূলকভাবে স্টারলিংক ওয়াইফাই চালু হয় কবে? এই জিনিসটি চালু হয় মূলত 13ই মার্চ কিন্তু বাংলাদেশে প্রথমবার ট্রেনগুলোতে স্টারলিংক ওয়াইফাই চালু হয়। আরএসএফ কোন দেশের আধা সামরিক বাহিনী? আমরা সম্প্রতি জানি যে আফ্রিকার বিভিন্ন দেশের মধ্যে অভ্যন্তরীণ যুদ্ধ চলছে। এর ভিতরে হচ্ছে যে সুদান এবং দক্ষিণ সুদান, এই যে এই কনফ্লিক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে আরএসএফ এর মানে হচ্ছে র্যাপিড সাপোর্ট ফোর্সেস। এবং এই যে আরএসএফ হচ্ছে মূলত সুদানের একটি আধা সামরিক বাহিনীর নাম। পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে মোহাম্মদ আলী হোসেন ফকিরকে নিযুক্ত করা হয়েছে।
সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমান কোন জেলা থেকে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন? এটি চালু করেন মূলত দিনাজপুর থেকে মূলত খাল খনন কর্মসূচি চালু করেন। ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ দেশ কোনটি? ইউরো মুদ্রা কি মূলত যে ইউরোপীয় ইউনিয়নের যে 27টি দেশ রয়েছে এই 27টি দেশের মধ্যে তারা মূলত একক মুদ্রা চালু করেছে, ঠিক আছে। এবং এই যে ইউরো মুদ্রা, এটার নাম হচ্ছে ইউরো মুদ্রা। এই ইউরো মুদ্রা সম্প্রতি গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ যার নাম হচ্ছে বুলগেরিয়া। এই বুলগেরিয়া মূলত 21তম দেশ হিসেবে ইউরোপীয় ইউনিয়নে মোট 27টি দেশ রয়েছে, তার মধ্যে এই 21তম দেশ হিসেবে মূলত এই যে ইউরো মুদ্রা গ্রহণ করেছে বুলগেরিয়া। কোন স্কিমের আওতায় ইমাম পুরোহিতদের মাসিক বেতন প্রদান করা হবে? এটি মূলত প্রদান করা হবে পাইলট স্কিমের আওতায়। পাইলট স্কিম কি? পাইলট স্কিম হচ্ছে মূলত যখন কোনো বড় প্রজেক্ট হাতে নেওয়া হয় তখন একটা ছোট আকারে এই যে প্রজেক্টটা আমরা এত টাকা আমরা দিব, এই প্রজেক্টটা কি সফল হবে কি হবে না, যখন এটা পরীক্ষা নিরীক্ষা করা হয় খুবই সংকীর্ণ আকারে কিছু কিছু মানুষকে দিয়ে, তখন সেটাকে বলা হয় পাইলট স্কিম। তো এই যে ইমাম পুরোহিতদের যে মাসিক বেতন এটা প্রদান করা হচ্ছে মূলত পাইলট স্কিমের আওতায়। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে কখন খাল খনন কর্মসূচি শুরু করা হয়? এটি শুরু করা হয়েছিল 1977 সাল থেকে। 1977 সাল থেকে এটি মূলত চালু হয়। চট্টগ্রামে জাতিসংঘ পার্কের নতুন নাম কি রাখা হয়েছে? এটির নাম রাখা হয়েছে মূলত জুলাই স্মৃতি পার্ক মূলত নাম রাখা হয়েছে। আমাদের কিন্তু বর্তমানে এই যে এনইউসিসি অর্থাৎ ন্যাশনাল ইউনিভার্সিটি ক্র্যাশ কোর্স এটি কিন্তু চলমান রয়েছে, যেখানে আমরা 299 টাকা থেকে ছাড় দিয়ে 299 টাকা থেকে ছাড় দিয়ে মূলত 199 টাকা কোর্স ফি করেছি মূলত পহেলা বৈশাখ উপলক্ষে। এখানে কিন্তু তোমরা ভর্তি হলে 3টি মডেল টেস্ট ফ্রি পাচ্ছ 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, এবং প্রত্যেকটি সাবজেক্টের অর্থাৎ বাংলা, ইংরেজি এবং জিকের মূলত 5টি করে মোট 15টি কিন্তু ক্লাস পাচ্ছ। তোমরা যারা এখনো ভর্তি হওনি তোমরা চাইলে এই পেজে নক দিতে পারো ভর্তি হওয়ার জন্য। পরবর্তী প্রশ্ন, 2026 সালে G20 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের G20 সম্মেলন অনুষ্ঠিত হবে মিয়ামি যুক্তরাষ্ট্রে মূলত 21তম G20 সম্মেলন অনুষ্ঠিত হবে। 21তম G20 সম্মেলন মূলত অনুষ্ঠিত হবে। সংসদে সরকারি দলের সদস্যদের জন্য নির্ধারিত আসনকে কি বলা হয়? সংসদে এই যে সরকারি দল থাকে বা প্রধানমন্ত্রী থাকে বা মন্ত্রী থাকে, এরা দেখবা যে একসাথে বসে, ঠিক আছে, এবং একসাথে তারা যে স্থানটাতে বসে মূলত স্পিকার থাকেন, স্পিকারের ডান দিকে বসে, ঠিক আছে। এই অংশটাকে বলা হয় মূলত ট্রেজারি বেঞ্চ। পরবর্তী প্রশ্নে, সংসদে স্পিকারের ভোটকে কি বলা হয়? ধরো একটা নির্বাচন হলো, সেখানে জাতীয় দল বিরোধী দল দুইটাই মূলত সমান সমান ভোট পেল, এবং কোনো একটা যখন বিল পাস করবে তখন ভোটাভুটিতে সমান হয়ে গেল, তখন স্পিকার চাইলে সে একটা ভোট দিতে পারে, এবং এই যে স্পিকারের ভোট এটাকে বলা হয় কাস্টিং ভোট, ঠিক আছে। এই যে স্পিকারের ভোটটাকে বলা হয় মূলত কাস্টিং ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকারের নাম কি? আমরা সবাই জানিও নাকি, ওনার নাম হচ্ছে মেজর হাফিজউদ্দিন আহমেদ হচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার। দেশের একমাত্র সরকারি তেল শোধনাগারের নাম কি? দেশের একমাত্র সরকারি তেল শোধনাগারের নাম হচ্ছে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড হচ্ছে দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে ইস্টার্ন রিফাইনারি লিমিটেড, এটাতে কিন্তু সম্প্রতি তেল যে পরিশোধিত করবে, অপরিশোধিত তেলকে পরিশোধিত করবে, এটা কিন্তু বন্ধ হয়ে গেছে অপরিশোধিত তেলের অভাবে। বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম কি? বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম হচ্ছে আহমদ আজম খান হচ্ছে বর্তমান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নাম। বাব আল মানদেব প্রণালী কোন জলধারাকে যুক্ত করেছে? দেখো, আমরা প্রণালীটা যদি একটু খেয়াল করি, আমি আশা করি এটা বোঝা যাচ্ছে। এই দিকে তোমরা দেখতে পাবা ইয়েমেন, ঠিক আছে, এটা হচ্ছে ইয়েমেন, এবং এই দিকে রয়েছে মূলত ইরিত্রিয়া, এবং এই যে এই অংশটাকে বলা হয় লোহিত সাগর, এই যে রেড সি লেখা আছে, এবং এই দিকের অংশটা হচ্ছে মূলত ওমান উপসাগর না, এই দিকের অংশটা হচ্ছে মূলত গালফ অফ এডেন বা এডেন উপসাগর। তাহলে আমরা জানি যে প্রণালী মূলত দুইটা স্থলভাগকে আলাদা করে, দুইটা জলভাগকে একত্রিত করে, এবং এই যে বাবেল মানদেব প্রণালী এটি মূলত এই যে লোহিত সাগর এবং গালফ অফ এডেন বা এডেন উপসাগরকে যুক্ত করেছে। তাহলে আমাদের উত্তর হবে বাবেল মানদেব প্রণালী মূলত লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে। তোমরা চাইলে কমেন্টে জানাতে পারো তোমাদের মোট 30টার ভিতরে কয়টা প্রশ্নের উত্তর মূলত সঠিক হয়েছে, এবং স্লাইড লিখে কমেন্ট করলে আমি তোমার ইনবক্সে এই স্লাইডটি দিয়ে দিব। স্পিকার হাফিজউদ্দিন আহমেদ মুক্তিযুদ্ধে কোন উপাধিতে ভূষিত হন? তিনি কিন্তু মুক্তিযুদ্ধ করেছিলেন, এবং তিনি মূলত যে বীর বিক্রম উপাধিতে ভূষিত হয়েছিলেন। এফবিআই এর পূর্ণরূপ কি? এফবিআই এর পূর্ণরূপ হচ্ছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, এবং এটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা। তোমরা জানাও যে এই যে সিআইএ কাদের গোয়েন্দা সংস্থা। 2026-27 মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হবে? এটি মূলত 81তম অধিবেশন অনুষ্ঠিত হবে।
2027 সালে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দেশ কোনটি? এটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া। 98তম একাডেমি অ্যাওয়ার্ডস সেরা ছবির পুরস্কার জিতেছে কোন চলচ্চিত্র? এই যে 98তম অস্কার অ্যাওয়ার্ডসে সেরা ছবির পুরস্কার জিতেছে মূলত ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার মূলত সেরা ছবির পুরস্কার জিতেছে। অমর একুশে বইমেলার উদ্যোক্তাকে? অমর একুশে বইমেলার উদ্যোক্তা হচ্ছে মূলত চিত্তরঞ্জন সাহা। চিত্তরঞ্জন সাহা হচ্ছে মূলত অমর একুশে বইমেলার উদ্যোক্তা। এখানে মূলত তার যে কিভাবে তিনি এই যে বইমেলা চালু করেন সেখানকার গল্পটা দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু এটা পড়তে পারো। পরবর্তী প্রশ্নে, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের মনোনীত প্রার্থীকে? এই মনোনীত প্রার্থী হচ্ছে খলিলুর রহমান। সাধারণ পরিষদের বাংলাদেশের মনোনীত প্রার্থী হচ্ছে খলিলুর রহমান। এখানে আমরা 30টি প্রশ্ন দেখার চেষ্টা করলাম, তোমরা স্লাইড লিখে কমেন্ট করলে স্লাইডটা পেয়ে যাবে। আসসালামু আলাইকুম।